ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমনাথদার কোচিং সেন্টার থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে নবম শ্রেণীর যে বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে তার উত্তরগুলি আমি তোমাদের সাথে আলোচনা করব। তার আগে তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে নাও। দেখো, মডেল অ্যাক্টিভিটি টাস্ক সাবজেক্ট বেঙ্গলি ক্লাস 9। তোমরা 1 নম্বর প্রশ্ন দেখো, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশের প্রাকৃতিক বিপর্যয়ের ছবি কিভাবে ধরা পড়েছে। উত্তর কোনো ভালো করে দেখো। দেখো, কলিঙ্গের আকাশে ঈশান কোণের পুঞ্জীভূত মেঘ উত্তরে বাতাসের সংস্পর্শে এসে তীব্র আকার ধারণ করে এবং মুহূর্তের মধ্যে আকাশকে মেঘে ঢেকে অন্ধকারাচ্ছন্ন করে দেয়। সেই গাঢ় অন্ধকারে মানুষ নিজের শরীর পর্যন্ত দেখতে পায় না। তারপর তীব্র গর্জনের সাথে মুষলধারে জলবর্ষণ করতে থাকে। প্রজারা ঘর ছেড়ে পালাতে শুরু করে। সকাল সন্ধ্যা রাত্রিও আলাদা করে বোঝা যায় না। ঝড়ের প্রভাবে সমস্ত সবুজ ধুলো ধূসারিত হয় এবং শস্যাদি উল্টিয়ে পড়ে। এটা কিন্তু পর্বত প্রমাণ ঢেউয়ে ঘরবাড়িগুলো যেন দুমড়ে মুচড়ে গেল। এই প্রলয়ে শঙ্কিত হয়ে কলিঙ্গবাসী জৈমিনী মুনিকে স্মরণ করে। নিরন্তর বৃষ্টির প্রভাবে সাপ পর্যন্ত তার গর্ত ছেড়ে জলে ঘুরে বেড়ায়। এইভাবে কবি মুকুন্দরাম চক্রবর্তী কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টির বিপর্যয় ছবি তুলে ধরেছেন। দেখো, পরের প্রশ্ন দেখো, বলছে ধীবর বৃত্তান্ত নাট্যাংশে রাজশ্যালকের ভূমিকা লেখো। দেখো, নগর রক্ষায় নিযুক্ত রাজশ্যালককে আমরা ধীবর বৃত্তান্ত নাট্যাংশে প্রথম থেকে দেখেছি দাম্ভিক রূপে। রাজশ্যালক রক্ষিতের সঙ্গে ধীবরকে বিদ্রূপ করেছেন, ধীবরের পেশাকে ঘৃণা করেছেন। তাকে আমরা আবার দায়িত্বশীল কর্মচারী হিসেবেও দেখেছি। ধীবরকে তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগও দিয়েছেন। প্রকৃত বিচার যাতে ধীবর পায় তারও ব্যবস্থা করেছেন। রাজার বিচারে ধীবর নির্দোষ প্রমাণিত হলে রাজশ্যালক ধীবরকে প্রাপ্ত পারিতোষিকের অর্ধেক রক্ষীদের দান করতে দেখে শ্যালকের মনে ধীবর সম্পর্কে গড়ে ওঠা ইতিবাচক ধারণা থেকেই শ্যালক ধীবরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে। পরের প্রশ্ন দেখো, ইলিয়াসের জীবনে কিভাবে বিপর্যয় ঘনিয়ে এসেছিল। লিও তলস্তয়ের লেখা ইলিয়াস গল্পের উদ্ধৃতিতে গল্পের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ইলিয়াসের কথা বলা হয়েছে। ইলিয়াসের অবস্থা প্রথম জীবনে খুব একটা সুখের ছিল না। প্রচুর পরিশ্রমের ফলেই তার জীবনে সাফল্য এসেছিল, কিন্তু বড়লোক হওয়ার পরই তার ছেলেরা আয়েসি হয়ে পড়ল। বড় ছেলেটি মারামারি করে মারা গেল। ছোট ছেলেটি কলহ পরায়ণ বউ এনে বাপের আদেশ অমান্য করতে শুরু করল। ফলে ইলিয়াস একটা বাড়ি ও কিছু গরু ঘোড়া দিয়ে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিল। এরপর থেকেই ইলিয়াসের অবস্থা খারাপ হতে শুরু করল। ফলে তার সম্পত্তিতে টান পড়ল। এটা পরের বছরই তার ভেড়ার পালে মরক লেগে বেশ কিছু ভেড়া মারা যায়। এর কিছুদিন পরেই দুর্ভিক্ষে
খড় না পেয়ে অনেকগুলো গরু মোষ মারা যায়। অবস্থা যত খারাপ হতে থাকে ইলিয়াসের শরীরের জোরও কমে যেতে থাকে। ইলিয়াস নিজের পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন ও গৃহপালিত পশুগুলিকেও বিক্রি করে। এভাবেই ইলিয়াস সর্বহারা হয়ে পড়েছিল। পরের প্রশ্ন দেখে নাও। দাম গল্পে সুকুমার কোন উপলব্ধিতে পৌঁছে? দেখো, নারায়ণ গঙ্গোপাধ্যায় দাম গল্পের কতক হলেন সুকুমার। গল্পকথক সুকুমার পত্রিকার কর্তৃপক্ষের কাছে বাধ্য হয়ে স্কুলের মাস্টারমশাইকে নিয়ে একটি গল্প লিখেছিলেন। গল্পের বিষয় ছিল তার স্কুলের মাস্টারমশাইয়ের ব্যর্থতার কাহিনী। সুকুমার এই গল্পটি লেখার জন্য পত্রিকার কর্তৃপক্ষ তাকে 10 টাকা 10 টাকা করে দক্ষিণাও দেয়। পরবর্তীকালে সুকুমার একটি প্রান্তীয় কলেজে আমন্ত্রিত অধ্যাপক রূপে বক্তৃতা দিতে গিয়ে ঘটনাচক্রে কথকের সঙ্গে তার ছেলেবেলার অঙ্কের মাস্টারমশাইয়ের দেখা হয়ে যায়। সন্ধ্যের অন্ধকারে পৌর সুকুমার বৃদ্ধ মাস্টারমশাইয়ের প্রকৃত স্বরূপটিকে আবিষ্কার করেন। যদিও মাস্টারমশাই সেই অতি পরিচিত গলার আওয়াজে কত সুকুমারের বুকে হাড় হিম করা শিহরণের অনুভূতি জাগে, তবে তিনি ক্রমশ টের পান বয়সের ভার শুধু মাস্টারমশাইয়ের বুদ্ধিদীপ্ত চোখে ঝকঝক করত। শোনিত দৃষ্টি সেই মানুষটি আজ সুকুমারের অন্তঃসারশূন্য বক্তৃতার ফাঁপা ফানুসে অভিভূত হন। এরপরেই তিনি দেখেন তাকে সমালোচনায় বিদ্ধ করে লেখা গল্পটি মাস্টারমশাই সযত্নে আগলে রেখেছেন। কর্তব্যপরায়ণ, ছাত্র দরদি এবং সংবেদনশীল এই মানুষটি অনুশোচনার সুরে স্বীকার করেন শাস্তি ও শাসন ছাড়া তিনি তার স্নেহের ছাত্রদের আর কিছুই দিতে পারেননি। কিন্তু তার কর্মজীবনের ভুল শুধরে দেওয়াকেও মাস্টারমশাই সন্তানতুল্য ছাত্রদের আর কিছুই দিতে পারেননি। কিন্তু ছাত্র সুকুমারের প্রতি এজন্য তিনি কোনো বিদ্বেষ পোষণ করেননি। দেখো পরের প্রশ্ন দেখো, নোঙর কবিতায় বাণিজ্য তরী বাঁধা পড়ে থাকার তাৎপর্য বিশ্লেষণ করা। দেখো, কবি অজিত দত্ত তার নোঙর কবিতায় আমাদের শুনিয়েছেন এক ব্যর্থ অন্তহীন সমুদ্র যাত্রা, যে যাত্রায় বেরিয়ে তিনি তটের কিনারে আটকে গেছেন। আসলে কবি রূপকের অন্তরালে মধ্যবিত্তের গণ্ডিবদ্ধ জীবন থেকে মুক্ত হবার কথাকেই ব্যক্ত করেছেন। মধ্যবিত্তের গণ্ডিবদ্ধ জীবন থেকে মুক্ত হবার কথাকে ব্যক্ত করেছেন। মধ্যবিত্তের আশা আকাঙ্ক্ষারূপী জোয়ারের ঢেউগুলি ফুলে ফেঁপে ওঠে, জীবন তরিতে মাথা কুটে মরে, তারপরে তা স্মৃতিমিত হয়ে পড়ে। অর্থাৎ ভাটার শোষণে জোয়ারের উদ্দামতা যেমন প্রাণহীন হয়ে পড়ে, ঠিক তেমনি মানুষের জীবনের নানান প্রতিবন্ধকতাও সাংসারিক চাহিদা মেটাতে গিয়ে সেও হয়ে পড়ে প্রাণহীন। তবু মানুষ দাঁড় টানে, অর্থাৎ এগিয়ে যাবার প্রচেষ্টা অব্যাহত রাখে, যদিও তা বিদ্রূপের মতো শোনায়। আসলে একদিকে সুদূরের হাতছানি আর অন্যদিকে গণ্ডিবদ্ধতা, এই দুই বৈপরীত্যে বাঁধা মানুষের জীবন, তা কোনো দিনও ছিন্ন করা মানুষের পক্ষে সম্ভব নয়। তাই কবি উদ্ধৃত মন্তব্যটি করেছেন, যা অতীব ও বাস্তব। পরের প্রশ্ন দেখো, ব্যাকরণ থেকে দিয়েছে স্বরভক্তির অপর নাম কি? উত্তর হচ্ছে দেখো, স্বরভক্তির অপর নাম বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম। আচ্ছা 7 নম্বর প্রশ্ন দেখে নাও, উপসর্গের ভূমিকা উল্লেখ করো। যে শব্দের পূর্বে বসে শব্দের অর্থ পরিবর্তন করে নতুন শব্দ গঠন
করে, এটা হচ্ছে উপসর্গ। যেমন দেখো জানা, এর সাথে যোগ হয়ে কী হচ্ছে অজানা। পরের প্রশ্ন দেখো অপিনীতি। অপিনীতি বিষয়টি উদাহরণ সহ বুঝিয়ে দাও। দেখো অপি শব্দটির অর্থ পূর্বে এবং নিহিত শব্দের অর্থ সন্নিবেশ। সুতরাং শব্দের মধ্যস্থিত হর্ষইকার কিংবা হর্ষৌকার স্বস্থানে থেকে যদি পূর্ববর্তী ব্যঞ্জনের পূর্বে এসে উচ্চারিত হয় তাহলে সেই রীতিকে বলে অপিনীতি। যেমন কোরিয়া থেকে কী হলো কৈরা। দেখো র হর্ষই আর হর্ষটা উল্টে গেল। বোঝা গেছে? এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে বা তোমাদের উপকার লাগে তোমরা প্রত্যেকে লাইক দিও, বন্ধুদেরকে বেশি করে শেয়ার করো। আর তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।